আসো আমরা আজকে পঞ্চম অধ্যায়ের অঙ্ক করব, অর্থাৎ তাড়িৎচুম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহের। তোমরা যারা ক্লাস করছো মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা, এবং যারা ক্লাস করতে পারছে না তাদেরকে বলবা যে ক্লাসটা ভিডিও আকারে থেকে যাবে, পরবর্তী সময়ে তারা যেন ক্লাসটা কমপ্লিট করে নেয়। আসো আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে আসি। আমরা এই অধ্যায়টা পড়ার আগে যে সূত্রগুলো পড়েছিলাম, সূত্রগুলো এক নজর একটু লিখে নিলে ভালো হয়। তাহলে দেখো আমরা কি কি সূত্র পড়েছিলাম। আমরা প্রথমে পড়েছিলাম ফ্লাক্সের ফর্মুলা এ বি কস থিটা। তারপরে আমরা এখান থেকে পড়েছিলাম ফ্যারাডের দ্বিতীয় সূত্র মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি। তারপরে আমরা এখান থেকে পড়েছিলাম স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে ফাই ইজ ইকুয়াল এল আই। এক্ষেত্রে আমরা এন পাকের জন্য এন ফাই ইজ ইকুয়াল এল আই। দেন আমরা এখান থেকে যেটা পড়েছিলাম ই ইজ ইকুয়াল মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। এটা হলো তোমার স্বকীয় আবেশ। তোমরা সূত্রগুলো আগে লিখে নাও। ঠিক একইভাবে আমরা যদি পারস্পরিক আবেশের কথা বলি, ফাই সমান হবে এম আই। যদি এন পাখির কুণ্ডলী হয় এন ফাই সমান এম আই। তারপরে ই ইজ ইকুয়াল মাইনাস এম ইন্টু ডিআই বাই ডিটি। এটা হলো তোমার পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ এর বাইরেও দেখো আমাদের কিছু ফর্মুলা আমরা পড়েছি। আমাদের ছিল ট্রান্সফরমারের জন্য ইপি বাই এনপি ইজ ইকুয়াল এনএস বাই এনপি বাই এনএস। আর আই এর ক্ষেত্রে জাস্ট উল্টা আসবে আইএস বাই আইপি। একইভাবে দেখো এখানে আমরা বলেছিলাম পি ইনপুট ইজ ইকুয়াল পি আউটপুট। এরপর আমরা চলে গিয়েছিলাম জেনারেটরে। জেনারেটরের মাধ্যমে আমরা দিক পরিবর্তী প্রবাহ তৈরি করতে পেরেছিলাম। সেখানে তোমরা পড়েছিল জেনারেটরের জন্য ই ইজ ইকুয়াল ই নট সাইন ওমেগা টি। এখানে ই নট ইজ ইকুয়াল তোমার ছিল এন এ বি ওমেগা। একইভাবে তুমি লিখতে পেরেছিলা আই নট সাইন ওমেগা টি। এরপরে দেখো এখান থেকে আমরা আরও শিখেছিলাম ই বার ইজ ইকুয়াল 0.637 ই নট। আই বার ইজ ইকুয়াল 0.637 আই নট। আই আরএমএস ভ্যালু যেটা তোমরা পেয়েছিলা, আরএমএস ভ্যালুটা ছিল 0.707 আই নট। একইভাবে ই আরএমএস ইজ ইকুয়াল 707 ই নট।
তোমরা এখান থেকে আরেকটা টপিকস আমি একটু পড়াই নাই, সেটা হলো ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরটা ছিল IRMS অথবা ERMS ডিভাইডেড বাই I bar or E bar। দুটার মানের অনুপাতটা দেখো 1.1 আসে কিনা। এখান থেকে আমাদের আসবে 0.707 ভাগ 0.637, 1.11। তুমি যদি মানগুলো বসিয়ে দাও 0.707 I0, 0.637 I0, I0 কাটা যাবে, 1.11 থাকবে। এটা হলো তোমার দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর। এই ছিল আমাদের সূত্রাবলী। এবার আমরা মোটামুটি অঙ্কে ফিরে যাচ্ছি। সবাই প্রস্তুত হও এবং লিখো। প্রথমে একটা অঙ্ক লিখে নাও। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটা হলিক্রস কলেজের অঙ্ক, গত বছর টেস্ট পরীক্ষায় এসেছিল। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 6 পাকের একটি বৃত্তাকার কুণ্ডলী, 6 পাকের একটি বৃত্তাকার কুণ্ডলী 0.5 টেসলা মানের সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। চৌম্বক ক্ষেত্র কুণ্ডলী তলের সাথে লম্বভাবে অবস্থিত। তোমরা অঙ্কটা লিখে নেবে। কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট ফ্ল্যাক্স 0.06 সেকেন্ডে শূন্যে নামিয়ে এনে আবিষ্ট তড়িৎচালক শক্তি বের করা হলো। আবিষ্ট তড়িৎচালক শক্তি বের করা হলো। তারপরে লিখেছিল একজন ছাত্র প্রাপ্ত মানের তিন গুণ বৃদ্ধি করতে পারল। তোমরা ধীরে সুস্থে অঙ্কটা লিখে নাও।
1 নাম্বার দিয়ে লেখো কুণ্ডলীর মধ্যে কুণ্ডলীর মধ্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলে চুম্বক ভ্রামক কত হবে? চালনা করা হলে চুম্বক ভ্রামক কত হবে? 2 নাম্বার দিয়ে লেখো ফারিয়া প্রাপ্ত মানের বৃদ্ধি ঘটাতে কোন রাশির কতটুকু পরিবর্তন ঘটালো? কোন রাশির কতটুকু বৃদ্ধি ঘটালো? তাহলে তোমরা দেখো টেস্ট পেপার থেকে অঙ্কটা দেখে নিতে পারো। আমরা বলেছি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 6 পাকের একটি বৃত্তাকার কুণ্ডলী এত টেসলা মানের সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে বসানো হলো। চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলী তলের সাথে লম্বভাবে অবস্থিত। কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট ফ্ল্যাক্স এত থেকে শূন্যে নামিয়ে এনে আবিষ্ট তড়িৎচালক শক্তি বের করা হলো। সেখানে একজন ছাত্রের পরিবর্তে লিখো ফারিয়া প্রাপ্ত মানের 3 গুণ বৃদ্ধি করতে পারল। আমাদের প্রথম কোশ্চেন হলো কুণ্ডলীর মধ্যে 2 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করা হলে চৌম্বক ভ্রামক কত হবে? দ্বিতীয় অঙ্ক হলো ফারিয়া প্রাপ্ত মানের বৃদ্ধি ঘটাতে কোন রাশির কতটুকু বৃদ্ধি ঘটালো? তাহলে আমরা মুছে দেই। তোমরা এখান থেকে কি কি দেওয়া আছে সেটা লিখে নাও। ব্যাসার্ধ আর দেওয়া আছে, পাক সংখ্যা n দেওয়া আছে। তাহলে আমরা সলিউশনে চলে যাচ্ছি। লেখো এখান থেকে বলা যায় ব্যাসার্ধ r ইজ ইকুয়াল 2 সেন্টিমিটার। তারপরে তোমার পাক সংখ্যা দেওয়া আছে, পাক সংখ্যার জায়গায় তোমার লেখা আছে কত? 6। তাহলে এখান থেকে তুমি ক্ষেত্রফল এ সমান, যেহেতু বৃত্তাকার কুণ্ডলী বলেছে, পাই আর স্কয়ার, তাহলে পাই ইন্টু 6 স্কয়ার, মিটার বানাই নাও 0.02। তাহলে এটাকে আমরা বলি 0.02 স্কয়ার। তোমরা এখান থেকে রেজাল্টটা বের করে নিবা। এই রেজাল্ট আসে সম্ভবত 1.26 10⁻³ মিটার স্কয়ার। এবার তোমার বের করতে বলেছে চুম্বক ভ্রামক m ইজ ইকুয়াল হলো NIA। তোমার এখানে প্রবাহটা দেওয়া আছে, কতটুকু প্রবাহ চালনা করেছিল? তোমার এখানে প্রবাহটা চালনা করেছিল 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, কোশ্চেনের মধ্যে তোমার প্রবাহটা দেওয়া ছিল না, কোশ্চেনটার মধ্যে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে উদ্দীপকে ছিল না, কোশ্চেনের মধ্যে ছিল 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে তুমি মানটা বসিয়ে নাও। 6 ইন্টু আই এর ভ্যালু হলো 2, 1.26 10⁻³ তোমরা এখান থেকে রেজাল্টটা বের করে নিবা। আমরা এবার দ্বিতীয় অঙ্কে চলে যাই।
দ্বিতীয় অঙ্কে দেখো ফারিয়ার মন্তব্যটা সঠিক কিনা। হ্যাঁ, তাহলে দেখো তোমরা এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে নাও। ফ্ল্যাক্স ফাই 1 ইজ ইকুয়াল, ফাই 1 এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো, ফ্ল্যাক্স 0.51 এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নেব। ফাই 1 ইজ ইকুয়াল দেখো আমরা এখান থেকে লিখতে পারি কত ডিগ্রিতে রেখেছো, 90 ডিগ্রিতে, তাহলে এন এ বি কজ কস থেটাই লিখে নাও। আর ফাই 2 সমান হলো 0। আর তুমি এখান থেকে আরেকটা ঘটনা অবজার্ভ করেছো, সেটা হলো টাইম দেওয়া আছে দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফাই 2 0, ডেল টি সমান, ডেল টিটা আমরা লিখতে পারি কত, 0.06 সেকেন্ড। এবার লেখো তড়িৎচালক শক্তিটা আমরা বের করে নেই। তড়িৎচালক শক্তির ফর্মুলাটা হবে, যেহেতু তুমি বাই ডি দিয়ে লেখো ডি ফাই বাই ডিটি, বা ই সমান সমান মাইনাস ফাই 2 মাইনাস ফাই 1 ডিভাইডেড বাই ডিটি। তাহলে আমরা এখানে ফাই 2 এর মানটা 0 বলতে পারি, তাহলে ই সমান লেখা যায় ফাই 1 বাই ডিটি। ফাই 1টাকে ভেঙে তুমি লিখতে পারো এন এ বি কস থেটা ডিভাইডেড বাই ডিটি। এখান থেকে এটাকে আমরা ই সমান বলে দেই এন এ বি কস থেটা ডিভাইডেড বাই ডিটি। এটাকে দিয়ে দাও 1 নং সমীকরণ। এখন দেখো আমাদের এখানে আমরা সহজেই বলতে পারি যে এই ভোল্টেজটাকে তোমার 3 গুণ তৈরি করতে হয়েছে, তাই না? তাহলে 3 গুণ যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে তুমি এখান থেকে বলতে পারবা যে ভোল্টেজ তুমি 3 গুণ করছো। ভোল্টেজ যদি 3 গুণ করো, তাহলে পাক সংখ্যা তোমার 1/3 করতে হবে। তাহলে লেখো, ঝামেলা আছে তো অঙ্কটার মধ্যে। আচ্ছা আমরা একটু দেখি। আমি এখানে তোমার ক্ষেত্রফলটাকে পাই আর স্কয়ার লিখে নাও। তারপরে ই ইজ ইকুয়াল এন ইন্টু পাই আর স্কয়ার বি কস থেটা ডিভাইডেড বাই ডিটি। এটাকে দিয়ে দাও 1 নাম্বার। ফারিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ই প্রাইম ইজ ইকুয়াল এন ইন্টু পাই, আর চেঞ্জ করো, আর হলো হ্যাঁ এনও চেঞ্জ করো, এন প্রাইম পাই আর প্রাইম স্কোয়ার বি কস থেটা, কারণ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করতে পারবা না, ডিটি। এটাকে দিয়ে দাও 2 নাম্বার। এবার লেখো শর্ত মতে তোমরা এখান থেকে দেখো ফারিয়া 3 গুণ বৃদ্ধি করেছিল, তাহলে ই প্রাইম ইজ ইকুয়াল 3e। পরিচালক শক্তিটা আগের 3 গুণ বৃদ্ধি করতে পেরেছিল, তাহলে ই প্রাইমের জায়গায় লেখো এন প্রাইম পাই আর প্রাইম স্কোয়ার বি কস থেটা ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল 3 ইন্টু
এন পাই আর স্কোয়ার বি কস থিটা ডিভাইডেড বাই ডিটি। তাহলে সব রাশিগুলো তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে তোমার এখান থেকে এন থাকবে, সরি। তাহলে আমরা বলতে পারি এন প্রাইম আর প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল 3n আর স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে দেখো, আমরা বলতে পারি এন প্রাইম বাই এন ইজ ইকুয়াল 3 আর স্কোয়ার বাই আর প্রাইম স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তুমি এই যে এন প্রাইম বাই এন, এই সম্পর্ক তোমার মেনটেন করতে হবে। পাক সংখ্যার অনুপাত এত করতে হবে, ওই ব্যাসার্ধের 3 গুণ, আদি ব্যাসার্ধের 3 গুণ, আর হলো পরবর্তী ব্যাসার্ধ। তার মানে এখান থেকে তুমি আর বাই আর প্রাইম, এটাকে এভাবে লেখা যায় আর বাই আর প্রাইম স্কোয়ার। ব্যাসার্ধ দুটার অনুপাত করে তার 3 গুণ আকারে পাক সংখ্যার চেঞ্জ করতে হবে। তাহলে এটা তুমি কমেন্টস করে দিবা যে এই কুণ্ডলীটা তৈরি করেছিলে তার পাক সংখ্যার অনুপাত কি করতে হবে, পাক সংখ্যার অনুপাত করতে হবে ব্যাসার্ধের আগে যা ছিল আর বর্তমান ব্যাসার্ধ এমনভাবে করতে হবে তাদের বর্গটা যেন 3 গুণ হয়। অঙ্কের মধ্যে কিছু জটিলতা ছিল, হ্যাঁ, স্পষ্ট করে বলা ছিল না। তাহলে তুমি এই শর্তটা বলে দিবা যে এই শর্ত মেনটেন করতে পারলেই তার 3 গুণ শক্তি উৎপন্ন করা সম্ভব হবে। এটা মুছে দেই। আমরা আরেকটা অঙ্কের দিকে যাই। আমাদের কলেজের কোশ্চেনটা দেখি। আরেকটা অঙ্ক দেখো। দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ হলো, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ হলো E সমান 6 sin 314t। E সমান 6 sin 314t ভোল্টেজ। এক্ষেত্রে কার্যকর তড়িৎচালক শক্তির মান তড়িৎচালক শক্তির মান 6 ভোল্টের চেয়ে কম হয়। কার্যকরী তড়িৎচালক শক্তির মান 6 ভোল্টের চেয়ে কম হয়। লিখেছ? সহজ অঙ্ক। 1 নম্বর দিয়ে লেখো তড়িৎচালক শক্তি শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে? তড়িৎচালক শক্তি শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে? আচ্ছা, তোমরা কমেন্টসগুলো আমি দেখছি না।
হ্যাঁ, টাইমও চেঞ্জ করা যায় তো, কিন্তু যেহেতু কুণ্ডলী একটাই, সো টাইমটা আসলে ফ্যাক্টর না। তাহলে তড়িৎচালক শক্তি শূন্য থেকে শীর্ষমানে পৌঁছাইতে কত সময় লাগবে? 2 নাম্বারটা লেখো, কত সময় পর তড়িৎচালক শক্তি 5 ভোল্ট পাওয়া যাবে? কত সময় পর তড়িৎচালক শক্তি 5 ভোল্ট পাওয়া যাবে? 3 নাম্বার দিয়ে লেখো, উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে যাচাই করো। উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে যাচাই করো। উদ্দীপকের পর্যবেক্ষণ গাণিতিকভাবে যাচাই করো। তাহলে আমরা এই 3টা অঙ্ক আগে একটু দেখি। তোমরা এই সমীকরণটা লিখে এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও। আমরা সলিউশনে চলে যাচ্ছি। আমরা এই সমীকরণটা দেখো, E = 6 sin 314t, এটাকে দিয়ে দাও 1 নাম্বার। এখন দেখো আমাদের তড়িৎচালক শক্তি, আমার এখানে কোশ্চেনে বলেছে শূন্য থেকে শীর্ষমানে পৌঁছাইতে কত সময় লাগবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি পেতে পারি? আমরা জানি E = E0 sin ωt, এটাকে দিয়ে দাও 2 নাম্বার। এবার লেখো 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা যদি করো, দেখো তো ওমেগা সমান আমরা লিখতে পারি 314 রেডিয়ান পার সেকেন্ড। তুমি এখান থেকে 2π/t = 314, তুমি এখান থেকে t এর ভ্যালুটা বের করে নাও, 2π/314। তোমরা রেজাল্টটা বের করে নিবা, আমার কাছে ক্যালকুলেটর নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি টি পেয়ে গেলা। তাহলে দেখো তো আমার কোশ্চেনটা ছিল যে শূন্য থেকে শীর্ষমানে পৌঁছাইতে কত সময় লাগবে। আমরা যদি গ্রাফটা দেখি, তোমার এখান থেকে 0 শীর্ষমান, তাহলে টাইমটা কত? t/4 না? শূন্য থেকে শীর্ষমানে পৌঁছাইতে সময় t = t/4। t এর মানটা বসিয়ে দাও, 2π/314। তারপরে তুমি সেটাকে 4 দিয়ে ডিভাইড করো, 2π/314 × 1/4। বাসায় বসে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে তুমি রেজাল্টটা বের করবা। আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাই। 2 নাম্বার অঙ্কটা বলেছে কত সময় পরে তোমার তড়িৎচালক শক্তির মান 5 ভোল্ট হবে। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি E সমান কত ছিল? E সমান 6 sin 314t, 6 sin 314t। এই সমীকরণে দেখো তড়িৎচালক শক্তির মানটা 5 ভোল্ট বানাইতে হবে সময় বের করার জন্য। তাহলে আমরা বলতে পারি 5 = 6
সাইন 314t। তাহলে তোমরা এখান থেকে বলতে পারো সাইন 314t ইজ ইকুয়াল 5/6। এখান থেকে তোমরা 314t ইজ ইকুয়াল সাইন ইনভার্স 5/6। তোমরা একটা কথা এখানে মনে রাখবা, এই ক্যালকুলেশনটা করার সময় তোমার অবশ্যই এটাকে রেডিয়ান মোডে নিয়ে তারপরে করবা, রেডিয়ান মোডে নিয়ে তারপরে এটাকে সলভ করবা। 5/6 ও এখানে তো পাই নাই, পাই না থাকলে রেডিয়ান মোডে না নিলেও হবে। তাহলে সরাসরি এখান থেকে তুমি টি এর ভ্যালুটা বের করবা, এত সেকেন্ড। এখানে খুবই কম আসবে, কোণের মান খুব ছোট, তো তোমার ডিগ্রিতে রেখে করলে হবে, অসুবিধা নেই। এখান থেকে টি এর মানটা বের করে নিবা। এবার আমরা থার্ড অঙ্কে চলে যাই। থার্ড অঙ্কটা আমাদের ছিল, দেখো, জাস্ট কার্যকর ভ্যালু বের করবা। তাহলে আমরা কার্যকর ভ্যালুটা বলতে পারি ERMS ইজ ইকুয়াল 0.707 ই নট। 0.70 ই নটের ভ্যালুটা দেওয়া আছে 6। জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে তুমি রেজাল্টটা বের করে নাও, বের করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা অন্য একটি অঙ্কে চলে যাই। লেখো এসি দিক পরিবর্তী প্রবাহ তৈরি করার জন্য দিক পরিবর্তী প্রবাহ তৈরি করার জন্য একটি কুণ্ডলীকে বিশ ওয়েবার পার মিটার স্কয়ার, ওয়েবার পার মিটার স্কয়ার মানের সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে 6.28 রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে ঘুরানো হচ্ছে। কুণ্ডলীর পাক সংখ্যা 100 এবং ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। এক নাম্বার দিয়ে লেখো, যখন কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে থাকে, যখন কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে তখন আবিষ্ট
তড়িৎচালক শক্তি কত? আবিষ্ট তড়িৎচালক শক্তি কত? 2 নাম্বার, কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক শক্তি এবং চৌম্বক ফ্লাক্সের মান একই সময়ে সর্বোচ্চ মানে পৌঁছবে কিনা যাচাই করো। অঙ্কটা লিখে নাও। দিক পরিবর্তী প্রবাহ তৈরি করার জন্য একটি কুণ্ডলীকে 20 ওয়েবার পার মিটার স্কয়ার মানের সুষম চৌম্বক ক্ষেত্রে 6.28 রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে ঘোরানো হচ্ছে। কুণ্ডলী পাক সংখ্যা 100, ক্ষেত্রফল একটু চেষ্টা করো তো পারা যায় কিনা। দেখো তাহলে তোমরা কি কি দেওয়া আছে সেটাকে একটু লিখে নাও। এটা হলো চুম্বক ক্ষেত্রের মান B ইজ ইকুয়াল 20 ওয়েবার পার মিটার স্কয়ার। ওমেগা দেওয়া আছে 6.28 রেডিয়ান পার সেকেন্ড, পাক সংখ্যা দেওয়া আছে 100। দেন তোমার ক্ষেত্রফল এ দেওয়া আছে 1 মিটার স্কয়ার। এখন দেখো এখান থেকে আমাদের বের করতে বলেছে সমান্তরালে যখন থাকবে, তাহলে দেখো তো আমরা এখান থেকে থিটা কত ধরতে পারি। চিত্রটা বুঝে নেওয়ার চেষ্টা করো। ধরো এটা ম্যাগনেটিক ফিল্ড, কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে বসাইছো, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড এইদিকে আর কুণ্ডলী তলের লম্বটা হলো তোমার এই সাইডে, এটা হলো তলের লম্ব।
তাহলে এখানে অ্যাঙ্গেল ম্যাগনেটিক ফিল্ড আর তলের লম্বের অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে বলতে পারো ই সমান সমান ই নট সাইন ওমেগা টি। ই সমান ই নট সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে তুমি যদি বের করতে চাও ই নটের জায়গায় লিখতে পারো এন এ বি ওমেগা সাইন থিটা। ওমেগা টিটাকে তুমি থিটা লিখতে পারো। তাহলে এখানে থিটা কত ডিগ্রি? এন এ বি ওমেগা সাইন 90 ডিগ্রি। আর যদি কোশ্চেনটা এখানে বলতো তোমার কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে বসানো হয়েছে, তাহলে থিটা 0 ডিগ্রি ধরতা, তখন সাইন 0 সমান 0 হয়ে যেত, তড়িৎচালক শক্তিটাও 0 হয়ে যেত। তাহলে এখন যে তড়িৎচালক শক্তিটা তুমি পাবে সেটা হবে তার শীর্ষ মানের সমান। যদি কোশ্চেনটি একটু চেঞ্জ করে বলতো যে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, তাহলে সেক্ষেত্রে তোমার সেই কন্ডিশনটাও আমি বলে দিই একটু কি হবে। তাহলে এখান থেকে তোমরা রেজাল্টটা বের করে ফেলবা। এন এর ভ্যালুটা হলো 100, এর ভ্যালুটা হলো 1, বি এর ভ্যালুটা হলো 20, ওমেগার ভ্যালুটা হলো 6.28। এটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখো, যদি কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকতো, সেক্ষেত্রে কি হতো দেখো। আমরা যদি একটু চিত্র দিয়ে দেখার চেষ্টা করি, এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড বি আর চৌম্বক ক্ষেত্রটা লম্বভাবে এভাবে থাকতো। তাহলে দেখো এই কুণ্ডলী তলের লম্বটা তখন তোমার এই দিকে হতো, তাহলে তলের লম্ব তখন এখানে থিটা সমান 0 ডিগ্রি লিখতাম। তাহলে তখন তোমার ই সমান দাঁড়াতো এন এ বি ওমেগা সাইন 0 ইজ ইকুয়াল 0, যেগুলো আমরা জেনারেটরের কার্যক্রমের মধ্যে করে ফেলেছি। তাহলে কন্ডিশনটা কি তোমার এটা ভালো করে খেয়াল করতে হবে। এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। দেখো দ্বিতীয় অঙ্কটা বলেছে একই সাথে তোমার ফ্ল্যাক্স এবং তড়িৎচালক শক্তি সর্বোচ্চ হবে কিনা, এই জিনিসটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এই কন্ডিশন থেকে আমরা কি বের করে নিতে পারি সেটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি ফ্ল্যাক্সের ক্ষেত্রে তোমরা ফ্ল্যাক্সের সূত্র জানো, ফাই সমান এ বি কস থিটা, এন এ বি কস থিটা। তোমার এখানে পাক সংখ্যা এন আছে, সো এন ব্যবহার করতে হবে। তাহলে দেখো তো এই ফ্ল্যাক্সটা কখন ম্যাক্সিমাম হবে? যখন কস থিটা এর মান ম্যাক্সিমাম, তখন এই ফ্ল্যাক্সটাও ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, লেখো কস থিটা এর মান সর্বোচ্চ হলে ফাই এর মান সর্বোচ্চ হবে। তাহলে তুমি কস থিটার সর্বোচ্চ মান বলতে পারো +1, সো কস ওমেগা টি ইজ ইকুয়াল +1, ওমেগা টি ইজ ইকুয়াল কস ইনভার্স 1 সমান 0 ডিগ্রি। তাহলে টি ইজ ইকুয়াল 0। তাহলে ফ্ল্যাক্সটা কখন সর্বোচ্চ হবে? একেবারে স্টার্টিংয়ে ফ্ল্যাক্সটা সর্বোচ্চ হবে, একবারে শুরুর বিন্দুতেই ফ্ল্যাক্সটা তোমার সর্বোচ্চ পাওয়া যাবে। একইভাবে
তুমি তড়িৎচালক শক্তির মানটাও লিখতে পারো। লেখো আবার তড়িৎচালক শক্তির ক্ষেত্রে তড়িৎচালক শক্তির ক্ষেত্রে ই সমান ই নট সাইন ওমেগা টি। এখান থেকে তুমি বলতে পারো সাইন ওমেগা টি এর মান সর্বোচ্চ হলে ই এর মান সর্বোচ্চ হবে। তাহলে সাইন থিটা এর সর্বোচ্চ মান হলো তোমার +1, দেন ওমেগা টি ইজ ইকুয়াল সাইন ইনভার্স 1 ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে টি ইজ ইকুয়াল 90 ভাগ ওমেগা। ওমেগাটা ছিল তোমার কত? 6.28, তাই ছিল না? দেখো তো 90টাকে তুমি রেডিয়ানে বের করবা, তাহলে 90টাকে তুমি লিখতে পারো π/2 আর ওমেগার মানটা হলো 6.28। তাহলে রেজাল্টটা বের করে দেখো, টি ইজ ইকুয়াল 0.25 সেকেন্ড। এটাই এখন তাহলে আমরা বলতে পারি যে 0 থেকে T/4, যেখানে 0 টাইম সেখানে ফ্ল্যাক্স ম্যাক্সিমাম, আর যেখানে টাইম 0.25 সেখানে তড়িৎচালক শক্তি ম্যাক্সিমাম। এইভাবে তোমাদের এই জিনিসগুলো করতে হবে। আমরা আরেকটা অঙ্কের দিকে যাব। আরেকটা অঙ্ক লেখো। চিত্র এঁকে নাও। এটা সময় টি, এই বরাবর তুমি ধরে নাও আই, তার শীর্ষমান যেটা এটাকে ধরে নাও 2 অ্যাম্পিয়ার, এটা 0, আর এই বরাবর টি ধরে নিয়েছ। তাহলে আমরা এখানে বলতে পারি মুখ্য কুণ্ডলীর দিক পরিবর্তী প্রবাহ, দিক পরিবর্তী প্রবাহ চিত্রে দেখানো হয়েছে। আর আমরা একটা গৌণকুণ্ডলী নেব। গৌণকুণ্ডলীর রোধ গৌণকুণ্ডলীর রোধ 17.5 ওহম। একটা গৌণকুণ্ডলী আমরা ধরে নিলাম, তার রোধ দেওয়া আছে 17.5 ওহম। লিখছো সবাই? আমরা 1 নম্বর দিয়ে লিখব 7.5/4 টি সময়ে প্রবাহের মান কত হবে? প্রবাহের মান কত হবে? দুই নাম্বার, দিক পরিবর্তী
গৌণ কুণ্ডলিতে $140 ওয়াট ক্ষমতা পাওয়ার জন্য কি ব্যবস্থা নিতে হবে যাচাই করো। গৌণ কুণ্ডলিতে 140 ওয়াট ক্ষমতা পাওয়ার জন্য কি ব্যবস্থা নিতে হবে যাচাই করো। আচ্ছা, আমরা আলোচনায় যাই। 1 নম্বর কোশ্চেনটা দেখো। 7.5/4t সময়ে প্রবাহের মান কত? তুমি ডাইরেক্ট লিখে দাও I সমান I0 sin ωt। I0 এর ভ্যালুটা দেওয়া আছে চিত্রে 2 sin ওমেগার জায়গায় লেখো 2π/T, T এর জায়গায় লেখো 7.5/4t, T কাটা যাবে, তাহলে 2 sin কত আসে দেখো তো, 3.75 পাই। তোমরা ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে রাখবা, রেডিয়ান মোডে নিয়ে পায়ের মানটা 3.1416 বসাবা, তাহলে যেটা আসবে সেই রেজাল্টটা আসবে 1.414 অ্যাম্পিয়ার। আর যদি ডিগ্রি মোডে রাখো, ডিগ্রি মোডে রাখলে পায়ের মানটা 180 বসাবা। আচ্ছা, এবার সেকেন্ড অঙ্কে চলে যাও। সেকেন্ড অঙ্কটা মূলত আমরা পাক সংখ্যা দিয়ে করতে পারি, যে পাক সংখ্যার অনুপাত এরকম করতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো, আমার এখানে বলেছে যে গৌণ কুণ্ডলীর রোধ দেওয়া আছে তোমার, তাই না? তাহলে আগে লেখো IRMS ভ্যালুটা বের করে নাও। IRMS is equal 0.707 I0, 707 into 2, তাহলে এটা কত আসে দেখো, 1.414 অ্যাম্পিয়ার। তুমি IRMS ভ্যালু পেয়ে গেল। ক্ষমতা তোমাকে বলেছে ক্ষমতা 140 ওয়াট, তাহলে ক্ষমতার সূত্র আমরা কি জানি, IRMS স্কয়ার আর, P সমান I স্কয়ার আর, তোমরা এটা জানো। তাহলে এখান থেকে তুমি IRMS স্কয়ারের ভ্যালুটা বের করে নাও। এটা গৌণ কুণ্ডলীর জন্য অবশ্যই, তাই না বাবা? আচ্ছা, তুমি তাহলে এটাকে IRMS এত লিখছো তো, এটা প্রাইমারি কয়েল না সেকেন্ডারি কয়েলের জন্য? এটা এই চিত্র থেকে পেয়েছো, তাহলে এটা প্রাইমারি কয়েলের জন্য, তাহলে একটু লিখে নাও। অর্থাৎ মুখ্য কুণ্ডলীর প্রবাহ IP is equal 1.414 অ্যাম্পিয়ার। এবার গৌণ কুণ্ডলীতে চলে যাও। গৌণ কুণ্ডলীর জন্য দেখো আমরা বলতে পারি P is equal IS সেকেন্ডারি কয়েল স্কয়ার আর, তাহলে IS is equal √P/R। তুমি রেজাল্ট বের করো। P এর মান ছিল 140 ওয়াট আর R এর মান তোমার ছিল 17.5, তাহলে IS এর ভ্যালুটা তোমার এখানে আসবে কত একটু দেখে নাও, 2.828 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তুমি IP পেয়ে গেলা, IS পেয়ে গেলা। এখন এই কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি, এখন তুমি লিখতে পারো, আমরা জানি IS/R
আইপি সমান এনপি বাই এনএস। সো এনপি বাই এনএস ইজ ইকুয়াল আইএস এর ভ্যালুটা পেয়েছ 2.828 আর 1.414। এটা কয় গুণ আসে? মেবি 2 আসে। তাহলে প্রাইমারি কয়েলের পাক সংখ্যার দ্বিগুণ করতে হবে সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা। তাহলে তুমি এখান থেকে বলতে পারো এনপি ইজ ইকুয়াল টু এনএস। প্রাইমারি কয়েলের পাক সংখ্যা সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার দ্বিগুণ করতে হবে। আল্লাহ তোমরা বই যখন ঘাটাঘাটি করবে দেখবা যে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের এই নিয়মেরই রয়েছে। হ্যাঁ, এর ব্যতিক্রম অঙ্ক খুব একটা নাই। তোমরা অবশ্যই বাসায় বসে এই অঙ্কগুলো দেখবা। আর কি দিব, মোটামুটি তো এইগুলোই আসে পরীক্ষায়। স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, এই অঙ্কগুলো আছে। নাও তোমরা বই ঘাটাঘাটি করবা, বই ঘাটাঘাটি করলে দেখবা এই অঙ্কগুলোই বারবার ফিরে ফিরে আসতেছে। আর মেইন বইয়ের উদাহরণের অঙ্কগুলোও দেখবা, উদাহরণ অনুশীলনীর অঙ্কগুলোও দেখবা। একটা অঙ্ক আছে মনে হয়, একটা হিটার ডিসি কারেন্ট ইউজ করছে, এসি কারেন্ট ইউজ করছে, কোন ক্ষেত্রে বেশি শক্তি ব্যয় হবে? তাহলে তুমি শক্তি ব্যয়ের হার পি দিয়ে অঙ্কটা সলভ করে ফেলবা ক্ষমতা দিয়ে। তাহলে নাও, মোটামুটি আমাদের এটুকুই থাকবে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে কথা বলবো। তার আগে তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো কমপ্লিট করে ফেলবা। ওকে, আল্লাহ হাফেজ।